ধরো দেখো আমরা বৃত্ত নিয়ে আলোচনা করতেছিলাম। এই বৃত্তের মধ্যে আমাদের কি আছে, যে এর আগে আমরা যেগুলো দেখছিলাম যে বৃত্তের সমীকরণ এবং বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে অথবা যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে। তো আমাদের এখন যেই ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে বেশিরভাগ ম্যাথের মধ্যে বা ম্যাক্সিমাম ম্যাথের মধ্যেই বলবে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমরা বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করব সেই প্রসেসটা দেখব। তো দেখো আমরা যখন বৃত্তের সমীকরণ নিয়ে আলোচনা করতেছিলাম তখন আমাদের একটা সমীকরণ আসছিল এরকম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমাদের ছিল কি বৃত্তের সমীকরণ, এবং আমরা বলতেছিলাম এটা হচ্ছে সাধারণ বৃত্তের সমীকরণ। তার মানে সব বৃত্তের ক্ষেত্রে এই সমীকরণটা আমাদের প্রযোজ্য হবে, আমরা সেইটাই জানি। তো দেখো এই যে একটা বৃত্তের সমীকরণ আছে আমাদেরকে বলবে এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো যদি আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করি তাহলে কিভাবে নির্ণয় করব তার আগে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা যখন সরল রেখা করছিলাম সেই সরল রেখায় কি ছিল, যদি আমাদের বলতো যে এটা হচ্ছে একটা সরল রেখা, সেই সরল রেখার সমীকরণ ছিল ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের সেই সরল রেখা। এবং যদি কখনো বলতো যে সরল রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা কি করতাম, তাহলে অবশ্যই আমরা এখান থেকে a এর মান এবং b এর মান আর একটা হচ্ছে c এর মান যদি বাইর করতে পারতাম এবং এই সমীকরণে বসাই দিতাম তাহলে কিন্তু আমাদের সরলরেখার সমীকরণটা হয়ে যাইতো। এইভাবে আমরা দেখতে পারি যে এর আগে আমরা যে ম্যাথগুলো করছিলাম সেখানে কি ছিল যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে। তো আমরা যখন এইভাবে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতেছিলাম যে সরলরেখাটা কি করে উভয় অক্ষকে স্পর্শ করে, তখন আমরা ধরেই নিয়েছিলাম যে একটা সরলরেখার সমীকরণ হবে কি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটা হবে আমাদের কি উভয় অক্ষকে স্পর্শ করার সমীকরণ বা সরলরেখার সমীকরণ। তাহলে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখাটা আমরা কিভাবে নির্ণয় করতাম, অবশ্যই কোনো না কোনো ক্যালকুলেশন করার পর আমরা এখানে a এর মান এবং b এর মান বাইর করতাম। a এবং b এর মান বাইর করে যদি বসাই দিতাম তাহলে আমাদের কি সরলরেখাটা চলে আসতো, হয়তো বা এরকম আসতো x প্লাস y ইকুয়াল টু 8 এরকম আসতো। তার মানে এইখানে এটাকে এইভাবেও লিখতে পারি x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0। এইখানে থাকতো কি a এর মান এখানে 1 এবং এখানে b এর মান 1 এবং c এর মান হচ্ছে মাইনাস 8। তাহলে a b এবং c এই মানগুলো বাইর করে আমরা কি করতাম এইখানে জাস্ট বসাই দিতাম, তাহলে আমাদের সরলরেখার সমীকরণ হয়ে যাইতো। ঠিক একইভাবে যদি আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে। তো দেখো আমরা যখন সরলরেখার সমীকরণ নির্ণয় করতেছিলাম সরলরেখার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এখানে যেই কনস্ট্যান্ট গুলা ছিল আরবিটারি কনস্ট্যান্ট আমরা এই মানগুলা কি করতেছিলাম বাইর করে বসায় দিচ্ছিলাম এবং চলকগুলো থেকে যাচ্ছিল। ঠিক একইভাবে দেখো আমরা যদি এটা একটা বৃত্তের সমীকরণ বলি এবং এই বৃত্তের সমীকরণটাকে ফুলফিল করতে চাই বা আমাদের শর্ত অনুযায়ী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে দেখো এখানে x এবং y এই দুটো কি চলক, তাহলে এই চলক বাদে আর যা যা আছে যদি আমি তার মান বাইর করে এই সমীকরণের মধ্যে বসাই দেই তাহলে আমার কি হয়ে যাবে বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তো দেখো এখানে x এবং y বাদে একটা হচ্ছে কি আমাদের g আছে, তারপর এখানে f আছে এবং c আছে। যদি আমি এই তিনটা ভ্যালু বসাই দিতে পারি এই সমীকরণের মাধ্যমে তাহলে আমি বলবো যে আমাদের বৃত্তের সমীকরণটা নির্ণয় করা হয়ে গেছে। তাহলে যে কোনো সমীকরণ যদি থাকে অথবা যে কোনো ম্যাথের মধ্যে আমাদের যদি বলে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে আমাদের বুঝতে হবে জি এর মান এফ এর মান এবং সি এর মান বাইর করতে হবে এবং বাইর করে যদি আমরা সাধারণ সমীকরণের মধ্যে বসাই দেই তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে এই যে তিনটা ভ্যালু বাইর করতে হবে তাহলে অবশ্যই তিনটা ভ্যালু বাইর করার জন্য আমাদের ম্যাথের মধ্যে তিনটা শর্ত বলে দেওয়া থাকবে। ঠিক যদি তিনটা শর্ত বলে দেওয়া থাকে তাহলে সেই শর্ত থেকে আমরা কি করব মান বাইর করে বসাবো। তাহলে এখন দেখো আমরা যদি একটা ম্যাথ করতে চাই সেই ম্যাথের মধ্যে কি বলা আছে যে একটি বৃত্ত -6,5 -3, -4 এবং 2,1 বিন্দু ত্রয় দিয়ে অতিক্রম করে। বৃত্তের সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক এবং উহার ব্যাস নির্ণয় করো, এটা আমাদের বার করতে বলছে। তো দেখো এই ম্যাথের মধ্যে যদি আমরা ম্যাথটাকে একটা ফিগারের মধ্যে নিয়ে আসি তাহলে বলতে পারি যে আমাদের একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এটা বলতে পারি এবং এই বৃত্তটা তিনটা বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে তিনটা বিন্দুর মধ্যে একটা হচ্ছে -6,5। তো ধরে নিলাম যে এইখানে -6,5 বিন্দুটা আছে, তাহলে এটা হচ্ছে -6,5 বিন্দু এবং বলছে কি
-3, বিন্দু দিয়ে যায়। তো ধরে নাও এটা হচ্ছে -3, বিন্দু, এবং আরেকটা বিন্দু দেওয়া আছে আমাদের 2,1, তাহলে 2,1 এই যে বিন্দু আছে এই তিনটা বিন্দু দিয়ে বৃত্তটা যায় বা অতিক্রম করে। তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে তা আমাদের নির্ণয় করতে বলছে। তো যদি আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমাদের একটাই কথা, সেখানে হচ্ছে কি জি এর মান, এফ এর মান এবং সি এর মান বাইর করে যদি আমরা সমীকরণের মধ্যে বসাই দিই তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের কথা হচ্ছে যতগুলা এইরকম ম্যাথ করব সেই ম্যাথের মধ্যে আমাদের বৃত্তের কেন্দ্র, যেটাকে আমরা বলতেছি জি এবং এফ, এর মান বাইর করতে হবে এবং আরেকটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে সি এর মান বাইর করতে হবে। তো এই বৃত্তটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি তাহলে বলতে পারি সাধারণ বৃত্তের সমীকরণ অনুযায়ী যে লেট বৃত্তের সমীকরণ, আমরা সাধারণ বৃত্তের সমীকরণটাকে কি নিতে পারি, x² + y² - 2gx - 2fy + c = 0। এটা হচ্ছে আমাদের কি বৃত্তের সমীকরণ। এবং এই বৃত্তের সমীকরণে যদি জি এর মান, এফ এর মান এবং সি এর মান বার করে বসাই দেই তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা ফুলফিল হয়ে যাবে। তাহলে যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এখন বলতে পারি এই যে বৃত্তটা আমি ধরে নিছি এই বৃত্তটাই তো হচ্ছে আমার এই বৃত্ত। তো যদি এই বৃত্তটা হয়ে থাকে এবং এই বৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে, 2,1, -3, -4 এবং -6,5 বিন্দু দিয়ে যাচ্ছে, অথবা বলতে পারি বিন্দুগামী যদি হয়ে থাকে তাহলে আমি এখানে বলতে পারি এখানে -6,5 বিন্দুগামী। দেখো -6,5 বিন্দুগামী যদি হয় তাহলে কি হচ্ছে যে এই বৃত্তটা -2,5 বিন্দুগামী, মানে এখানে x এর মান এবং y এর মান কি আসতেছে আমাদের -6 এবং 5। তাহলে আমি যদি এই সমীকরণের মধ্যে x এর মান -6 এবং y এর মান 5 বসাই দেই তাহলে কি হবে আমাদের সমীকরণটা, এখানে বলতে পারি -6 এরপরে স্কয়ার প্লাস 5 এরপরে স্কয়ার -2 ইনটু g ইনটু -6 -2 ইনটু f ইনটু 5 প্লাস c = 0। তাহলে এটাকে যদি আমরা সহজভাবে লিখি বা সাজাই লিখি তাহলে এখানে কত আসতেছে আমাদের 12g, এবং fটাকে যদি আগে লিখি -10f প্লাস c ইকুয়াল, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে ওইদিকে পার করাই দিই তাহলে আমাদের কত আসে -61। তাহলে এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি তারপরে এখন আবার আমরা বলতে পারি যে আমাদের এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা -3, -4 বিন্দু দিয়ে যায়। তাহলে এখন আমরা বলতে পারি যদি কি হয় -3 আরেকটা হচ্ছে -4 বিন্দুগামী, তাহলে এখানে x এর মান হচ্ছে -3 এবং y এর মান হচ্ছে -4। যদি আমরা এই বিন্দুগুলা এই বৃত্তের মধ্যে বসাই দেই, কেন এই বৃত্তের মধ্যে বসাই দিচ্ছি, কারণ আমরা যে বৃত্তের সমীকরণ বাইর করব তা ধরে নিছি এই সমীকরণ, এবং এই সমীকরণের যে বৃত্ত ওই বৃত্তটা এই বিন্দুগুলা দিয়ে যায়, এই কারণে আমরা এখানে বসাই দিচ্ছি। তাহলে যদি আমরা এখানে বসাই দেই -3 এরপর স্কয়ার প্লাস -4 এরপর স্কয়ার -2 ইনটু g ইনটু -3, তারপর লিখতে পারি -2 ইনটু f ইনটু -4 প্লাস c = 0। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসতেছে, এখান থেকে 6g প্লাস 8f প্লাস c ইকুয়াল, যদি আমরা এটা ক্যালকুলেশন করে ওইদিকে পার করাই দিই তাহলে -25। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবং আরো একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা হচ্ছে কি 2,1 বিন্দুগামী। তাহলে 2,1 বিন্দুগামী যদি হয়ে থাকে তাহলে x এর মান 2 এবং y এর মান 1 বসাই দিতে পারি। যদি বসাই দিই তাহলে হচ্ছে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার -2 ইনটু g ইনটু 2 মাইনাস 2 ইনটু f ইনটু 1 প্লাস c = 0। তাহলে এখান থেকে আসতেছে -4g -2f প্লাস c = -5। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। তো এখন দেখো আমরা যদি
2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ সমাধান করি, তাহলে অবশ্যই জি এর মান, এফ এর মান এবং সি এর মান পেয়ে যাব। এটা আমরা কিভাবে করব? ক্যালকুলেটরের মাধ্যমে। আমরা বারবার বলতেছিলাম ক্যালকুলেটরের মাধ্যমে করব সবগুলাই, কারণ আমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য ক্যালকুলেটর ব্যবহার করা যায়। এজন্য আমরা এখান থেকে ক্যালকুলেটরের মাধ্যমে সব সমাধানগুলো করে ফেলবো। তাহলে এখন যদি আমরা এখান থেকে 2, 3 এবং 4 থেকে পাই 2, 3 ও 4 হতে, তাহলে এখান থেকে আমি পাবো জি এর মান, তারপরে পাবো এফ এবং সি এর মান। তো যদি আমি ক্যালকুলেটর ইউজ করি অথবা অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করি, তাহলে এখান থেকে জি এর মান পাবো -3, 1 এবং -15। এটা হচ্ছে আমাদের জি, এফ এবং সি এর মান। তাহলে দেখো এই মানগুলো যদি আমি কোথায় বসাই দেই, এই 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে আমাদের সমীকরণ হয়ে যাচ্ছে। আমরা বলতে পারতেছি সেটাই বৃত্তের সমীকরণ। তাহলে যদি আমরা এখন বসাই দিই মানগুলো, তাহলে কি হবে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি জি, এফ ও সি এর মান 1 নং এ বসাই। তো যদি বসাই দেয় তাহলে এখান থেকে জি এর মান বসাই দাও, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 ইন্টু -3 -2 ইন্টু x, এখানে 2 ইন্টু f এর মান হচ্ছে আমাদের কত? 1 ইন্টু y প্লাস c এর মান হচ্ছে -15 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে লিখতে পারতেছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার। এবং এখান থেকে বলছে কি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তারপরে কেন্দ্রের স্থানাঙ্ক এবং উহার ব্যাস নির্ণয় করো। তো যদি আমি এখন কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে এই যে বৃত্তটা আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি? জি, এফ। তাহলে আমি যদি বলি যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জি, এফ, তাহলে এই জি, এফ হচ্ছে কি আমাদের? -3, 1। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এরপরে আমাদের বলছে কি যে উহার ব্যাস নির্ণয় করো। যদি আমরা ব্যাস নির্ণয় করতে চাই, আমরা ডাইরেক্ট জানি না যে ব্যাস নির্ণয়ের সূত্র কি, তবে আমরা ব্যাসার্ধ যদি নির্ণয় করতে পারি, তার সঙ্গে 2 গুণ করলে আমাদের ব্যাস হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি এখন ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে আমরা জানি ব্যাসার্ধ r ইকুয়াল টু √g স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এখানে যদি মান বসাই দেই 3 -3, তারপরে স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস সি, সি এর মান হচ্ছে -15 এবং এখানে -10, দুটো মিলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে আমি এখানে লিখতে পারি +15, তারপরে রুট। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি কত আসতেছে আমাদের? 5 আসতেছে। 5 কি আসলো? ব্যাসার্ধ আসলো। কিন্তু আমাদের বলছিল এখানে ব্যাস নির্ণয় করতে হবে। ব্যাস, যদি আমি ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করি, তাহলে কি পেয়ে যাব? ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে যদি আমি এখন এখানে ব্যাস বার করতে চাই, ব্যাস বাড়তে 2 ইন্টু আর লিখতে পারি, তাহলে 2 ইন্টু 5 ইকুয়াল টু 10। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাস এবং 10 একক বলতে পারি। তাহলে আমাদের এখানে ব্যাস আসতেছে 10 একক।